স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি একাদশ শ্রেণীর ব্যাংকিং ও বীমা যে বিষয়টি আছে, ব্যাংকিং ও বীমার প্রথম অধ্যায় থেকে একক ব্যাংকিং কি, একক ব্যাংকিং এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা আলোচনা করব। এর আগে আমি ছোট করে একক ব্যাংকিং সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যখন আমরা ব্যাংকের বা ব্যাংক ব্যবসার প্রকারভেদ আলোচনা করেছি। আজকে একটু বিস্তারিত আলোচনা করব, কেননা একক ব্যাংকিং এবং শাখা ব্যাংকিং এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় আছি আমি আশুতোষ সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। চলো তাহলে আলোচনা শুরু করা যাক। একক ব্যাংক বা একক ব্যাংকিং, নাম শুনে বোঝা যায় একক মানে হচ্ছে এক, অর্থাৎ যে ব্যাংকের একটি মাত্র শাখা থাকে বা একটি মাত্র অফিস থাকে, সেটি বা সে ধরনের ব্যাংকিংকে আমরা একক ব্যাংক বা একক ব্যাংকিং বলতে পারি। অর্থাৎ যে ব্যাংক একটি মাত্র অফিসের মাধ্যমে তাদের সমস্ত ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে বা করে, তাকে একক ব্যাংক বলে। এ ধরনের ব্যাংকিং কার্যক্রমকে একক ব্যাংকিং বলা হয়ে থাকে। একটি নির্দিষ্ট এলাকায় একক ব্যাংকিং সেবা প্রদান করার জন্যই একক ব্যাংক স্থাপন করা হয়। অর্থাৎ সাধারণত আঞ্চলিক বিভিন্ন অঞ্চলের চাহিদার উপর ভিত্তি করে বা আঞ্চলিক চাহিদা পূরণ করার জন্যই বিভিন্ন ধরনের অঞ্চলে একক ব্যাংকিং গঠন করা হয়ে থাকে। একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে বিধায় এটিকে স্থানীয় ব্যাংক বলা হয়ে থাকে। প্রফেসর এম এন মিশ্রা এর মতে বিশেষত একটি স্থানে এবং একটি মাত্র অফিসের দ্বারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এমন ব্যাংক ব্যবস্থাকে একক ব্যাংকিং বলে। তাহলে আমরা আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, এতক্ষণ যে আলোচনা করলাম একক ব্যাংকিং বা একক ব্যাংক সম্পর্কে, বলা যায় একক ব্যাংকের আসলে কোনো শাখা অফিস থাকে না। এটি একটি মাত্র অফিস দ্বারা পরিচালিত হয়। অনেকটা আমরা যদি উদাহরণ দেই, মনে করো সুপারি গাছ, সুপারি গাছের তো কোনো ধরনের শাখা প্রশাখা থাকে না। আম গাছে যেমন থাকে, আম গাছে জাম গাছের অনেক শাখা প্রশাখা থাকে, সুপারি গাছের কোনো শাখা প্রশাখা থাকে না। একক ব্যাংককে ইউনিট ব্যাংকিং বা স্থানীয় ব্যাংকও বলা হয়ে থাকে, যেহেতু একটি অঞ্চল ভেদে স্থানীয় চাহিদা পূরণের জন্য গঠন করা হয়। একক ব্যাংকের উৎপত্তি হয় যুক্তরাষ্ট্রে, আর বাংলাদেশে কোনো একক ব্যাংক নেই। আমরা এখন আলোচনা করব হচ্ছে একক ব্যাংকিং এর বৈশিষ্ট্য। আমি আসলে যেহেতু এগুলো থিওরিটিক্যাল বিষয়, আলোচনার বিষয়, আমি চেষ্টা করব ছোট করে বোঝানোর জন্য। আর এটা খুব বেশি কঠিন কিছু নয়, অনেকটাই সহজ, তোমরা আশা করি বুঝে যাবে সহজেই। সহজ গঠন, একক ব্যাংকিং এ যেহেতু একটি মাত্র অফিস থাকে, তার মানে গঠন প্রণালী অনেকটা সহজ হয়ে থাকে, খুব বেশি আইনি জটিলতাও নেই। আর সংগঠন কাঠামো বা অর্গানাইজিং এর যে বিষয় থাকে সেটাও অতটা কঠিন কিছু থাকে না, যেহেতু একটি মাত্র অফিস থাকে। আর শাখা অফিসের অস্তিত্বহীনতা, অর্থাৎ একক ব্যাংক মানে তো একটা অফিস, একটা ব্যাংক প্রধান অফিস নিয়ে গঠিত, অর্থাৎ শাখা অফিস বলতে কিছু থাকে না। আর অর্থাৎ সুপারি গাছে যদি আম ধরে, সেটা তো আর সুপারি গাছ থাকবে না, সেটা আম গাছ হয়ে যাবে। তাই একক ব্যাংকের কোনো শাখা থাকে না। আর কেন্দ্রীভূত পরিচালনা, যেহেতু একটি অফিসের মাধ্যমে আসলে পরিচালনা করা হয়ে থাকে ব্যাংকিং কার্যক্রম, সো যে সিদ্ধান্তগুলো হয় এটা সাধারণত এক জায়গায় বসে সেন্ট্রালাইজড ওয়েতে আসলে পরিচালনা কার্যক্রম করা হয়ে থাকে। অর্থাৎ একটা জায়গায় আসলে পরিচালনার কাজগুলো করা হয়ে থাকে, কেন্দ্রীভূত। সীমিত কার্য এলাকা, যেহেতু একটা মাত্র অফিস থাকে, তার মানে এর কাজের এলাকা, স্থান, আর যেহেতু স্থানীয় চাহিদার ভিত্তিতে এই ধরনের ব্যাংক গঠন করা হয়, এর কার্য এলাকাটাও ছোট হয়ে থাকে। সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা, সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা মানে বলতে বোঝায় হচ্ছে সাধারণত প্রধান অফিসের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। আর যেহেতু এটার একটাই মাত্র অফিস, তো
সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রিকতা তো অবশ্যই থাকবে, এত কোনো শাখা অফিস নেই। আর কার্যে স্বাধীনতা, একক ব্যাংকের অফিস যেহেতু ছোট হয়ে থাকে, এটা স্বাধীনভাবে যেহেতু স্থানীয় ভিত্তিতে গঠন করা হয়ে থাকে, এগুলো কাজে আসলে অনেকটা স্বাধীনতা পেয়ে থাকে, যা ইচ্ছা তাই মানে অবশ্যই আইন অনুযায়ী গঠন করতে হয়, পরিচালনা করতে হয়। এটা হচ্ছে মালিক কর্মচারী সম্পর্ক, যেহেতু ছোট একটা প্রতিষ্ঠান থাকে, যেহেতু একটা মাত্র অফিস, তার মানে আমরা ধরতে পারি এটার আয়তন খুব বেশি বড় হয় না, মালিক কর্মচারী সম্পর্কটা খুব ভালো থাকে। যখন ছোট হয় তখন সবাই সবাইকে চেনে, তখন সম্পর্কটাও আসলে ভালো হয়ে যায়। প্রত্যক্ষ সম্পর্ক, যেহেতু ছোট একটা এলাকায় বা এলাকায় স্থানীয় ভিত্তিতে এই ধরনের ব্যাংক গঠন করা হয়, তাহলে যে ক্লায়েন্ট থাকে বা অ্যাকাউন্টধারী, হিসাব বা আমানতকারী যারা থাকে, ঋণ গ্রহণকারী যারা থাকে, তাদের সাথে আসলে এই ব্যাংকের ভালো সম্পর্ক থাকে। এরপর হচ্ছে সীমিত কার্যক্রম। সীমিত কার্য এলাকার মধ্যে, যেহেতু আমরা একটু আগে আলোচনা করেছি, সীমিত কার্য এলাকা যেহেতু ছোট থাকে, তার মানে কার্যক্রমটাও তো অবশ্যই ছোট থাকবে, মানে কম থাকবে। আমরা এখন আলোচনা করব হচ্ছে একক ব্যাংকিং এর সুবিধা। দক্ষ ব্যবস্থাপনা, যেহেতু অফিসটা ছোট থাকে, একটা অফিসে আসলে পরিচালনা কাজগুলো করা হয়ে থাকে, খুব সহজেই দক্ষভাবে আসলে পরিচালনা বা ব্যবস্থাপনা কাজ করা হয় বা করা যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, আর একটা অফিসে যেহেতু সবকিছু পরিচালনা করা হয়ে থাকে, ব্যাংকিং কার্যক্রম খুব দ্রুত ইজিলি সিদ্ধান্ত গ্রহণ করা যায়। মিতব্যয়িতা অর্জন, যেহেতু দক্ষ ব্যবস্থাপনা হয়, সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হয়, অর্থাৎ অন্যান্য কাজগুলো যখন ঠিকভাবে করা হয়, তখন আসলে কিন্তু আলটিমেটলি আমরা খরচ কমাতে পারি, এবং খরচ কমানোর মাধ্যমেই আসলে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব। তারপর হচ্ছে কম ঝুঁকি, আর যেহেতু একটা স্থানে চাহিদার ভিত্তিতে এই ধরনের ব্যাংক গঠন করা হয়, স্থানীয় চাহিদার ভিত্তিতে, তখন আসলে যখন চাহিদা থাকে তখন ঝুঁকিও কম থাকে। মালিক কর্মচারী সম্পর্ক, আমরা একটু আগে আলোচনা করেছি, যেহেতু একটা প্রতিষ্ঠান ছোট থাকে, ছোট থাকার ফলে কর্মচারী মালিক সবাই সম্পর্কে চেনে এবং তাদের মধ্যে একটা ভালো প্রত্যক্ষ সম্পর্ক বজায় থাকে। ব্যাংকার গ্রাহক সুসম্পর্ক, এই যেটা আমি আগের স্লাইডেও আলোচনা করলাম, অর্থাৎ এই যেহেতু একটা অফিসে আসলে সবগুলো কার্যক্রম, ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়, ব্যাংকার দেখা গেছে তার গ্রাহকদের চেনে, গ্রাহক তার ব্যাংকারদের চিনে থাকে। এরপর হচ্ছে প্রতিযোগিতা মুক্ত, আর আসলে একক ব্যাংকের তো আর কোনো শাখা অফিস থাকে না, যে আসলে আর স্থানীয় ভিত্তিতে যেহেতু গঠন করা হয়ে থাকে, আসলে ওই ধরনের অঞ্চলে বা স্থানে প্রতিযোগিতা করার মতো আসলে তেমন কোনো প্রতিষ্ঠান থাকে না। মনোযোগের কেন্দ্রীয়করণ, আর যেহেতু এটা একটা মাত্র অফিসের মাধ্যমে পরিচালনা করা হয়ে থাকে, আর অন্য ধরনের কোনো শাখা থাকে না, তাহলে অন্য কোনো শাখায় আসলে মনোযোগ দিতে হয় না, একটা মাত্র অফিসেই শাখা দিতে হয়। যেমন তোমাদের যেমন অনেকগুলো সাবজেক্ট, 7টা সাবজেক্ট, তার মানে তোমাদের 7টা সাবজেক্ট যেহেতু ধরতে পারে, এটা একটা শাখা সিস্টেম। হ্যাঁ, তোমাদের যদি একটা বই থাকতো, তাহলে কি তোমরা একটা বইয়ে ভালো মনোযোগ দিতে পারতে। আর যেহেতু অনেকগুলো বই আছে, তাহলে সবগুলোতেই মনোযোগ আসলে দিতে হচ্ছে। এখন আমরা আলোচনা করব একক ব্যাংকিং এর অসুবিধা। অর্থ স্থানান্তরের সমস্যা, একক ব্যাংকিং এর যেহেতু কোনো শাখা থাকে না, তো অর্থ স্থানান্তর করার জন্য অন্যান্য ব্যাংক বা সহযোগী প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল থাকতে হয়। অধিক মূলধন গঠনের সমস্যা, যেহেতু এর আয়তন ছোট থাকে, কার্য এলাকা ছোট থাকে, মূলধনও কম হয়ে থাকে। দক্ষ ব্যবস্থাপকের অভাব, যেহেতু মূলধন কম থাকে, তো এরা অধিক দক্ষ কোনো ব্যবস্থাপককে আসলে বেশিরভাগ সময়ই নিয়োগ দিতে পারে না। ঝুঁকি বন্টনে অসুবিধা, শাখা ব্যাংকিং এর ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো একটা শাখার যদি লস হয়, তাহলে অন্য শাখার মুনাফার দ্বারা সেটা কভার করা যায়। যেমন তোমাদের যে বিষয়ের কথা বললাম, সাবজেক্ট, একটা সাবজেক্টে খারাপ করলে আরেকটা সাবজেক্টে ভালো করলে কিন্তু আলটিমেটলি সিজিপিএ ভালো করা যায়। কিন্তু একক ব্যাংকিং এর সেই সুযোগ নাই, যেহেতু একটাই মাত্র শাখা, লস বা লাভ যাই হোক, একটা শাখাকেই বহন করতে হয়, বন্টন করার সুযোগ থাকে না। মূলধনের গতিশীলতার অভাব, আর যেহেতু একটা অঞ্চলের একটা মাত্র প্রতিষ্ঠান থাকে, একটা ব্যাংক,
ফলে মূলধন আসলে অন্য কোনো খাতে বিনিয়োগ করার সুযোগ কম থাকে, ফলে গতিশীলতার অভাবটা হয়, সম্প্রসারণের অসুবিধা। আর একক ব্যাংকিং অবশ্যই সম্প্রসারণ করার সুযোগ কম থাকে। সম্প্রসারণ করা মানেই শাখা বাড়ানো তো যাবে না, তার হলো সমস্যা। আর একক ব্যাংকিং এর ক্ষেত্রে অনেক অনেক বেশি নগদ টাকা আসলে হাতে জমা থাকে, বিনিয়োগ করার মতো সুযোগ থাকে না। আর কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্কটা অনেকটা কম থাকে, যেহেতু একটা দূরবর্তী অঞ্চলে গঠিত হয়ে থাকে। সবসময় আসলে কেন্দ্রীয় ব্যাংকের সাথে ভালো সম্পর্ক রেখে বা প্রত্যক্ষ সম্পর্কে চলাচল বা ব্যাংকিং কার্যক্রম করা সম্ভব হয়ে ওঠে না। আগামী ক্লাসে আমি আলোচনা করব শাখা ব্যাংকিং এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।